কার জন্য রাজনীতি, ক্ষমতা নাকি জনতা? যদি জনতার জন্য হয় তাহলে ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশেও রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন এত অনৈক্য? জনগণের জন্য করা চলমান সংস্কার নিয়ে কেন এত বিরোধী মনোভাব? আর গণতন্ত্রের সবচেয়ে সুন্দর মাধ্যম ভোট নিয়েই বা কেন এত ছলছাতুড়ি? জুলাই গণঅভ্যুত্থানের ১০ মাস পরেও স্বৈরাচার বিরোধী ঐক্যবদ্ধ বাংলাদেশে নানা স্বার্থের বেড়াজালে আটকে আছে বিভিন্ন ঘাটে। কোনোভাবেই স্বাভাবিক হতে পারছে না রাজনীতির মাঠ। কিন্তু কেন? দর্শক, আজকের এখন প্রকাশ অনুষ্ঠানে আমরা সে প্রশ্নের উত্তর খুঁজব। আমরা আজকের আলোচনার নাম দিয়েছি ক্ষমতার পিঠা। নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। আপনাদের সবাইকে স্বাগত। দর্শকের পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। হাসনাত, একটা আপনার মাধ্যমে শুরু করতে চাই। আপনারা নিবন্ধনের জন্য ইতিমধ্যেই চূড়ান্ত আবেদন করেছেন। তার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আপনারাও ভোটের মাঠে তার মানে চূড়ান্তভাবে নেমেছেন। এরই মধ্যে আপনাদের একজন কেন্দ্রীয় নেতা তিনি বলেছেন যে আগামী নির্বাচনে আপনারা 400-র মধ্যে 300 আসন পাবেন বা পেতে পারেন। এনসিপি পাবে যদি 400 আসন মানে নতুন করে হয় যে ঐকমত্য কমিশনের মাধ্যমে। তো সেই 300 আসন পাবার জন্য সব মিলে আগামী ভোটের জন্য কতটা প্রস্তুত এনসিপি? ধন্যবাদ এখন টেলিভিশনকে। আমরা ক্ষমতার পিঠা, ক্ষমতার কাঠামোতে সবাই অংশ নিতে চায়, অংশ গ্রহণ করতে চায়। সেই জায়গা থেকে মেটাফোরিক নাম খুব সুন্দর। দেখুন, আমাদের শুরুর দিকে আমরা যখন পলিটিক্যাল পার্টি আমরা ফর্ম করি, তারপরে আমাদের প্রথম এবং প্রধান যেই কাজটি ছিল সেটা হচ্ছে সারা দেশব্যাপী সাংগঠনিক বিস্তার এবং হচ্ছে আমাদের সাংগঠনিক শক্তিকে সুসংহত করা। এবং সেটির অংশ হিসাবে আমরা বেশ থানা পর্যায়ে, জেলা পর্যায়ে আমরা কমিটি দিয়েছি এবং নির্বাচনের যে প্রাথমিক যে শর্তাবলী রয়েছে সেই শর্তাবলী মেনেই হচ্ছে আমরা রেজিস্ট্রেশনটি করেছি। এবং সেই জায়গায় আপনি যে প্রশ্নটি করলেন যে দেখেন, প্রত্যেকটি রাজনৈতিক দলের প্রজেকশন রয়েছে, একটি ভিশন রয়েছে, লক্ষ্য রয়েছে। আমরা যেহেতু রাজনীতি কাঠামোতে অংশগ্রহণ করেছি, সেই জায়গা থেকে আমাদের লক্ষ্য, আমাদের হচ্ছে এই পলিসি মেকিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা এবং এই পলিসি মেকিং পার্টে ইনফ্লুয়েন্সিয়াল রোল প্লে করা। সেক্ষেত্রে কী মনে করেন এই বাংলাদেশের এত ভোট কেন্দ্র, এত আসন, মানে আপনাদের ওই সক্ষমতা কি হয়েছে? অন্তত ভোট কেন্দ্রে যে এজেন্ট দেয়া লাগে, আপনি জানেন, হারুন ভাইয়ের কথা আমরা শুনবো, তিনি এই বিষয়ে অভিজ্ঞ, মানে সেই সক্ষমতা এনসিপির কি আছে পুরো বাংলাদেশে এই মুহূর্তে? দেখুন, রাজনৈতিক বাস্তবতায় দেখেন, আমরা হচ্ছে আমার দলের যিনি হচ্ছেন মুখ্য সমন্বয়ক রয়েছেন, আমাদের ভিশন দেখাবেন খুব স্বাভাবিক। আমরা খুব স্বাভাবিকভাবে, আপনি নিশ্চয়ই আমার দলের নেতাকর্মীরা নিশ্চয়ই এটি শুনতে পছন্দ করবেন না, বা আপনি কি পছন্দ করবেন বা আপনি কি প্রত্যাশা করেন যে আমি বলবো আমরা মাত্র 3টা, 2টা, 5টা, 10টা, 20টা আসনকে লক্ষ্য করে আমরা এগোচ্ছি? একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্যই হচ্ছে ক্ষমতা কাঠামোতে ক্ষমতার পিঠা, আমরা যেটাকে মেটাফরিকভাবে বলছেন, এই ক্ষমতার পিঠার অংশ নেওয়া। তো সেই জায়গা থেকে আমরা ওই যে আপনি যেটা বলছেন, আজকেই আমরা এজেন্ট দিতে পারবো কিনা, অর্থাৎ একদম প্রিলিমিনারি পর্যায় থেকে আমরা হচ্ছে ওই সক্ষমতা আমাদের হয়েছে কিনা আমরা শুরু করেছি। আপনি যখন দেখছেন আপনার কম্পারেটিভ অ্যাসেসমেন্ট যদি আপনি করেন, একটা 40 বছরের একটা রাজনৈতিক দলের সাথে আমার ফেব্রুয়ারি 28 তারিখে একটি রাজনৈতিক দলের, এটাই হচ্ছে আমাদের এক্সট্রা প্রিভিলেজ যে আমরা ওই কম্প্যারিজনটা, আমরা হচ্ছে আমাদের বেঞ্চমার্কটা আমরা তুলনা করার জন্য আমরা তাদেরকে পাচ্ছি যারা হচ্ছে, যেমন উনি রাজনীতি করেন আজকে 44 বছর, মানে উনি রাজনীতি করেন, যেটা হচ্ছে আমার বয়সের থেকে আরও হচ্ছে 17 বছর বেশি। তো সেই জায়গা থেকে আমি বেশি 17 বছর বেশি, মানে রাজনীতির বয়স আর আমার টোটাল বয়স, সেই জায়গা থেকে আমরা উনাদেরকে কম্পিটিটর হিসাবে পাচ্ছি, বা উনাকে মানে মেটাফরিক জায়গা থেকে বলছি কম্পিটিটর হিসাবে পাচ্ছি। এটাই হচ্ছে আমাদের লিড দিচ্ছে, এক্সট্রা লিড দিচ্ছে। আর সাংগঠনিক জায়গা থেকে আজকের পর্যায়ে যে যদি এজেন্ট দিতে পারবো কিনা, কয়টা ভোট কেন্দ্র, কয়টা আসন, সেই জায়গাগুলোতে আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি সাংগঠনিক জায়গা থেকে। হারুন, একটু আমরা হাসনাতের কথা শুনে আসছিলাম, নতুন দল করছে তারা, এই জন্য তাকে দিয়ে আমরা শুরু করেছি। আপনার কাছে যেটা জানতে চাই, আমরা এনসিপির কথা বলছিলাম যে তারা নতুন দল, তারা আমরা একদম প্রাইমারি কথা বলছিলাম যে এজেন্ট দিতেই পারবে কিনা, এত আসন 300 বা 400, সেখানে অনেক হাজার ভোট কেন্দ্র হবে।
আপনার কাছে ঠিক উল্টো প্রশ্ন, আপনারা সামাল দিতে পারবেন কিনা? বিএনপির যে অবস্থা আমরা দেখছি, মাঠে ঘাটে কোন্দল, একে অন্যের মারামারি, খুনোখুনি বিভিন্ন জায়গায় চলছে। আমি জানি না আপনার এলাকায়ও কী অবস্থা, সেই সামাল দেওয়ার সক্ষমতা বিএনপির আছে কিনা? জি, ধন্যবাদ আজকের এখন টিভির আমাকে অনুষ্ঠানে সম্পৃক্ত করার জন্যে। আমি অভিনন্দন জানাচ্ছি এনসিপির দক্ষিণ অঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহকে। বাংলাদেশের রাজনীতিতে এখন যেটা সবচেয়ে বেশি আলোচিত বা আলোচনা হচ্ছে যে আগামী নির্বাচন, এবং আগামী নির্বাচনের যে গুণগত দিকগুলো নিয়ে আলোচনা হচ্ছে, যেখানে বিরোধী দল কে হবে, বিরোধী দলে অবস্থান কারা করবে। কারণ গত স্বাধীনতার পর থেকে এখানে মূলত লড়াই হয়েছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে। এখন আওয়ামী লীগ নাই, তাহলে এই শূন্য জায়গায় এখানে বিরোধী দলের অবস্থানটা কারা আসবে? সরকারি দল কি কনফার্ম হয়ে গেল? তো এখন এখানে এনসিপি নতুন দল গঠন করেছে, তারা মাঠে কাজ করছে, অভিনন্দন, শুভেচ্ছা, তারা এগিয়ে যাক, অসুবিধা নাই। বাংলাদেশে বিএনপি সামাল দেওয়ার যে বিষয়টি আমাকে প্রশ্ন করেছেন, এখন একটা অস্থিরতা বিরাজ করছে দেশে, এবং অস্থিরতা বিরাজ করার পিছনে অন্যতম প্রধানতম কারণটাই হচ্ছে যে একটা অনির্বাচিত সরকার দীর্ঘ সময় আপনার ক্ষমতা থাকতে পারে না। এর ফলশ্রুতিতে প্রশাসনিকভাবে একটা বিশৃঙ্খলা আছে, আইন প্রয়োগের সংস্থার মধ্যে বিশৃঙ্খলা আছে, অন্যান্য ইনস্টিটিউশনগুলোর মধ্যেও একটা বিশৃঙ্খলা বিরাজ করছে। যখন আপনার একটা নির্বাচিত সরকার আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব লাভ করে, তাদের কিছু কমিটমেন্ট থাকবে, তাদের দায়িত্ববোধ থাকবে, এবং তাদের তৃণমূল পর্যায় পর্যন্ত কাঠামো থাকবে। এই সমস্ত বিশৃঙ্খলা বা এই সমস্ত জায়গাগুলো নিয়ন্ত্রণ করার জন্য যেমন আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় সংগঠন সেই ক্ষেত্রে ভূমিকা শক্তভাবে রাখতে পারবে। এখন বাংলাদেশের সবচেয়ে জরুরি যেটি প্রয়োজন, যে বাংলাদেশে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে দিয়ে জাতীয় নির্বাচনের দিকে জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া। এছাড়া আপনার বাংলাদেশে আপনি লক্ষ্য করছেন যে আজকে যৌক্তিক দাবি নিয়েও যেমন রাস্তায় বিক্ষোভ করছে, আবার অযৌক্তিক দাবি নিয়েও রাস্তায় বিক্ষোভ করছে। এটা সরকারের জন্যে, তারপরে মব জাস্টিস তো আছেই, এইটা একটা আমি মনে করি যে একটা হযবরল অবস্থার মধ্যে দাঁড়িয়ে গেছে। সরকার শুধু বিবৃতি দিয়েই এসে এগুলোকে আপনার মানুষকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। তো এই ক্ষেত্রে বিএনপি যেহেতু পুরনো সংগঠন, দীর্ঘ সময় বিরোধী দল এবং ক্ষমতাসীন দলের দায়িত্ব পালন করেছে, অভিজ্ঞতার দিক থেকে আপনার আমি মনে করি যে এখন বর্তমান সিচুয়েশানে বিএনপির সমান অভিজ্ঞ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো রাজনৈতিক দল বিদ্যমান নাই, কোনোভাবেই নাই। এটা আমি আপনার সঙ্গে। সুতরাং আমাদের এখন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে, রাজনীতিতে মতভেদ মতপার্থক্য থাকবেই। রাজনীতিতে তো যদি মতভেদ মতপার্থক্য না থাকে তাহলে তো এত দল হবে না। বাংলাদেশে যতগুলো দল নিবন্ধিত হয়েছে, আরও নিবন্ধনের জন্য আবেদন করছে, এটা আমি দোষের বলবো না। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ৭৫ সালের ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর রাষ্ট্রীয় কাঠামোতে যে মৌলিক পরিবর্তনগুলো এনেছিলেন তার অন্যতম ছিল যে বাংলাদেশে একটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যার মধ্য দিয়েই কিন্তু আমাদের রাজনীতিতে সহ অবস্থান, মতামত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের স্বাধীনতা, আমাদের সংবিধানে কিন্তু এই জায়গাগুলো খুব স্পষ্টভাবে আছে, কিন্তু এগুলো প্রতিপালনের ক্ষেত্রে বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে। গণতন্ত্র এমন একটা বিষয় যে গণতন্ত্র তো আপনাকে চর্চার মধ্যে থাকতে হবে। সেখানে আমি আপনার এই কথা ধরে হাসনাতের কাছে জানতে চাই, গণতন্ত্র চর্চার মধ্যে থাকতে হবে। হারুন ভাই সর্বশেষ যে কথাটি বললেন, বিএনপিকে এই মুহূর্তে আমরা যদি আপনার কাছে জানতে চাই, আপনি একটি দলের সঙ্গে আছেন, মফস্বল কিংবা একদম প্রান্তিক পর্যায়ের সেই গণতন্ত্রের চর্চা বলতে অন্যান্য দলও নিশ্চয়ই পাশে সুযোগ দেবে একসাথে কাজ করার, সেটা কি দিচ্ছে? ওকে, উনি যেটি বলেছেন মাত্র, মানে আমরা অলরেডি গভর্নমেন্টের জায়গাটা ডিসাইডেড, আমরা শুধু হচ্ছে অপোজিশন হচ্ছে একটা আনডিসাইডেড ফ্যাক্টর। আমি কিছু জায়গায় জাস্ট একটু কন্ট্রিবিউট করছি। 2 নম্বর বিষয় যেটি বলেছেন যে একটা অনির্বাচিত সরকার, ম্যান্ডেটহীন সরকার, সুতরাং ম্যান্ডেট নিয়ে যে সরকার আসবে সেটি হচ্ছে সংস্কার করবে। এই 2টা জায়গায় আমার হচ্ছে আপত্তি রয়েছে। 1 নম্বর বিষয় হচ্ছে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটরি নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আনসার্টেনিটি। আপনি যে নির্বাচনে আগে থেকেই জানবেন যে এই নির্বাচনে কে ক্ষমতায় আসতে যাচ্ছে,
যেমন গত 3টাই ইলেকশনে উনি আমার থেকে ভালো জানবেন, আমরা পার্লামেন্ট ওনাদেরকে কথা বলতে শুনেছি, তখন আমরা ওনাদেরকে দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি, পার্লামেন্টের বাইরে ওনাদের আমরা নির্যাতিত নিপীড়িত হতে দেখেছি, অর্থাৎ আমরা দেখে বড় হয়েছি। তো সেই জায়গা থেকে আমাদের থেকে ওনাদের অভিজ্ঞতা বেশি, ওনারা ইতিহাসের অংশ, ফেসিবাদ বিরোধী ইতিহাসের অংশ। সেই জায়গা থেকে দেখেন আমাদের বিগত যে ইলেকশনগুলো হয়েছে সেগুলো কিন্তু আমরা আগে থেকেই ফলাফল নির্ধারিত ছিল, এবং বিরোধী দল কে হবে সেটাই নিয়েই কিন্তু নির্বাচনের আগের 1.5-2 মাস হচ্ছে আমাদের যত হচ্ছে আপনার যত অ্যাক্টিভিটি ছিল বিরোধী দল নিয়েই, ভারতে যাওয়া, ভারত থেকে আসা, বা এই যে অ্যাম্বাসিগুলার দৌড়ঝাঁপ করার এই বিষয়টি সিমিলার একটা রিফ্লেকশন এখন আমরা দেখতে পাচ্ছি। 2 নম্বর বিষয়, এটা এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এই 71 পরবর্তীতে যদি কোনো গভর্নমেন্ট সবচেয়ে বেশি মানুষের সমর্থন নিয়ে আসে, হ্যাঁ গভর্নমেন্ট কতটা সাকসেসফুল হয়েছে কি হয় নাই সেটা ডিফারেন্ট ডিসকাশন, সেই ডিসকাশনে পরে আসছে, কিন্তু সবচেয়ে বেশি জনসমর্থন নিয়ে যদি কোনো সরকার এসে থাকে সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এখন অন্তর্বর্তীকালীন সরকার এটাকে সুযোগটাকে কাজে লাগাতে পেরেছে কি পেরেছে না সেটা অন্য একটা ডিসকাশন। এই সরকারকে যখন থেকে বলা শুরু হয়েছে অনির্বাচিত, ম্যান্ডেটহীন, তখন থেকেই এই সরকারের আসলে লেজিটিমেসি নিয়ে হচ্ছে ইন্টেনশনালি, আমার কাছে মনে হয়েছে এটাকে ইন্টেনশনাল একটা প্রশ্নবিদ্ধ করার বিষয়। কারণ আমরা গণঅভ্যুত্থানটা হয়েছে যে কারণে তাদেরকে রাস্তায় নির্যাতিত নিপীড়িত হতে হয়েছে, কথা বলতে পারেনি বা আমাদের বাক স্বাধীনতা ছিল না, যে কারণে একটা অংশগ্রহণমূলক নির্বাচন এতদিন পর্যন্ত হতে পারেনি, সেগুলো ঠিক করে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কাজ নিয়ে দায়িত্ব নিয়ে কিন্তু এই সরকার এসছে। জি, এখন এই আলোচনার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, আমরা যখন বলছি যে একটা গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটা নির্বাচনের জন্য যেই ধরনের কনটেক্সট প্রয়োজন, যেই ধরনের সিচুয়েশন প্রয়োজন, এটা যেন এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, সেজন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করা প্রয়োজন। এখন আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে করতে পারবো? আপনি দেখেন, যদি বিদ্যমান ব্যবস্থাকে ঠিক রেখে আবার আপনি একটা নির্বাচন দিতে যান, তাহলে হাসিনা শাহীর ক্ষমতার সাথে আমাদের পার্থক্যটাকে, আমাদের এই ইনস্টিটিউশনগুলোকে রিফর্ম করতে হবে। আমাদের যদি দেখেন প্রশাসন গত 15 বছরে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করার কি অভিজ্ঞতা আছে? আমরা জানি ওসি ভোট করে দিছে, এসপি ভোট করে দিছে, ইউনি ভোট করে দিছে, আমরা জানি মিডনাইট ইলেকশন হয়েছে, পুলিশ এই একটা নিরপেক্ষ নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নাই, মাঠ প্রশাসনে নির্বাচন করার অভিজ্ঞতা নাই। নির্বাচন কিভাবে? এখন আমরা যদি ওই প্রশাসন দিয়ে আবার হচ্ছে একটা নির্বাচন পরিচালনা করি, এখন আমাকে প্রশ্ন করতে পারেন যেটা কি মানে চিরন্তন কি সংস্কার প্রক্রিয়া কতদিন ধরে চলবে? হ্যাঁ, এই জায়গায় আমি হচ্ছে একমত যে চিরন্তন তো সংস্কার প্রক্রিয়া চলতে পারে না, যত দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজন আমরা এই রাজনৈতিক দলগুলো, ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো আছে, আমাদের উচিত অন্তর্বর্তীকালীন সরকারকে প্রেসার ক্রিয়েট করা যে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব একটি নিরপেক্ষ অংশগ্রহণমূলক একটি নির্বাচনের সিচুয়েশন আপনি ক্রিয়েট করেন, দেন হচ্ছে আপনি নির্বাচনটা করেন। এখন এটা অলরেডি একটা রোডম্যাপ দিয়েছে, উনি যেটা বলেছেন যে রোডম্যাপ দেয়নি বিষয়টি, তো অলরেডি একটা রোডম্যাপ দিয়েছেন, ফেব্রুয়ারির কথা বলেছেন, এপ্রিলের কথা আসছে, এর বাইরে তো নির্বাচন যাওয়ার সেই নির্বাচনের জন্য যেটি বলছিলেন যে গণতান্ত্রিক ভাবে মানে বিএনপি গণতন্ত্র চর্চা করে, সেটি কি প্রান্তিক পর্যায়ে আছে? অন্যান্য দল বিএনসিপি, জামাত, তাদের সঙ্গে বিএনপি সে আচরণটা করছে? আনফরচুনেটলি নো। আপনি যদি দেখেন, আমি আমার এলাকার একটা কথা বলি, আমার এলাকা কুমিল্লা দেবিদ্বার। আপনি যদি কুমিল্লা দেবিদ্বারে দেখেন, আমরা গত 15 বছরে যাদেরকে বিএনপি দেখছে, নির্যাতিত নিপীড়িত হইতে দেখছে, এলাকায় ঢুকতে পারে নাই, এখন দেবিদ্বারে ওই মূল বিএনপি থেকে, যারা ত্যাগী বিএনপি থেকে আরও এখন বড় বিএনপি দাঁড়াই গেছে। এখন বিএনপি নেতার কর্মীর ওখানে মার্জিনালাইজড, এখন বড় বড় নেতাকর্মী বেড়ে আসছে যাদেরকে 15 বছর আমরা দেখি নাই। আমার ফুল রেসপেক্ট আছে বিএনপি নেতাকর্মীদের উপরে, দেবিদ্বারের যারা ছিল, আমি আমার অভিজ্ঞতা বলছি। আজকে যখন ওই হাইব্রিড বিএনপি যখন চলে আসছে, তারা টাকার কাছে বিক্রি হচ্ছে, ব্যবসার কাছে বিক্রি হচ্ছে, মামলা বাণিজ্য ব্যস্ত হয়ে গিয়েছে, তারা হচ্ছে এখন আপনি যখন তাদের সংস্কারের কথা বলবেন, আপনার এলাকায় দেখা যাচ্ছে যে মিছিল বের হচ্ছে যে হাসনাতের চামড়া তুলে নিব আমরা। সিম্পল কি যে ভাই আপনি হচ্ছে একটা মানে যেভাবে মানে আমরা যেটা বলছি লেভেল প্লেইং ফিল্ড, যেখানে সহ অবস্থান থাকবে, প্রত্যেকটা রাজনৈতিক দল তার হচ্ছে মতামত দিবে, আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকবে, আমরা হচ্ছে নানা মতের থাকবো, নানা পথের থাকবে, আমরা এক টেবিলে বসে আলোচনা করব। যখনই আপনি গঠনমূলক কোনো ধরনের আপনি কথা বলবেন, যেমন আমি বলেছিলাম কি যে দেবিদ্বারে আওয়ামী লীগের টাকা এখন বিএনপির রাজনীতি চলে, এটা আমি বলছিলাম। হ্যাঁ, এখন এটা আমি তো হচ্ছে সামনাসামনি বলেছি,
আপনার যদি রিফ্লেক্টিভ না হন, আপনি যদি সমালোচনাকে গ্রহণ করতে না পারেন এবং এই সমালোচনার ফেসিবাদী পদ্ধতিতে সেটার বিরোধিতা, যে হাসনাতের চামড়া তুলে নিব আমরা, এলাকায় ঢুকতে দিব না, আমরা একদম মেরে ফেলবো, কাটে ফেলবো, এই যে একটা চিত্র, এই চিত্র কিন্তু শুধু দেবিদ্বারের না, বিভিন্ন জায়গায় চিত্রটা আছে। আচ্ছা, আমরা চিত্র কি চাঁপাইনবাবগঞ্জের চিত্র কিরকম আছে কিনা, যে আওয়ামী লীগের টাকায় বিএনপি চলছে হারুন ভাই? দেবিদ্বারের কথা বলছিল। হ্যাঁ, আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জের সবসময় 3 নম্বর দল। আওয়ামী লীগের টাকা বিএনপি কখনো চলবেও না, চলেও নি। এখন বিষয়টা হাসনাত যে কথাগুলো বললো আপনার, 1 নম্বর হচ্ছে নির্বাচন যেসব কারণে প্রশ্নবিদ্ধ হয় সেই সব কারণগুলো তো আমরা জানি। আমি গত 40 বছর যাবৎ ছাত্র সংসদ থেকে শুরু করে জাতীয় নির্বাচন 90 সাল থেকে করে আসছি। জি। সরকারে ক্ষমতায় থেকে সরকার যদি নিরপেক্ষ থাকে, সরকার যদি তার যে প্রশাসন যন্ত্র, মাঠ পর্যায়ে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো নির্বাচনের কাজে সম্পৃক্ত থাকে, তারা যদি নিরপেক্ষ থাকে, সেনাবাহিনী থাকবে, এটা আমাদের দাবি ছিল, সেনাবাহিনী এখানে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমি মনে করি যে বাংলাদেশে যেসব কারণের জন্য নির্বাচন বিতর্কিত হয়, সরকারের সদিচ্ছা থাকলে বিএনপির জায়গা থেকে ভোট কেন্দ্র দখল করা, ভোট দিতে কাউকে বাধা প্রদান করা, এই ধরনের ঘটনা বিএনপির অতীতে কখনোই নাই। তো সুতরাং এইটা আশঙ্কা এই কাজ বিএনপি কখনো করেনি আগে। এই সময় এইসব নিয়ে বিএনপির আপনার দু একটা জায়গায় বিচ্ছিন্ন যে সমস্ত ঘটনা আছে, কিন্তু বাংলাদেশে এটা বিএনপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ নাই। আমি শেষ করি তার কারণ হাসনাত যে বিষয়টা বলেছে যে নির্বাচনের যে নির্বাচনের পরিবেশ তো সৃষ্টি করবে আপনার অন্তর্বর্তীকালীন সরকার, এবং নির্বাচনের পরিবেশের সময় যদি দেখা যায় যে হাসনাত যে অভিযোগ করলো যে হাসনাত দেবিদ্বার থেকে নির্বাচন করতে চাই, সেই ক্ষেত্রে প্রতিপক্ষ যদি হাসনাতের চামড়া তুলে নেব আমরা, এটা রাজনীতিতে হতে পারে না, এটা হওয়া ঠিকও নয়। সুতরাং এই জায়গাগুলো থেকে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন আসতেই হবে। সেটা এসেছে গত 10 মাসে, মানে কোথাও আমরা 50 বছরে কি আমাদের রাজনৈতিক চরিত্র পরিবর্তন করে ফেলতে পারবো? আপনি কি বলতে পারবেন যে অন্তর্বর্তী সরকার এই 10 মাস 11 মাসে ক্ষমতায় এসে বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, সব কিছু বন্ধ হয়ে গেছে? তাহলে আপনাকে তো এই জায়গাগুলো যেহেতু আমাদের সমাজে, রাষ্ট্রে রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। আজকে একজন উপদেষ্টা বলল যে রাজনীতিবিদ এবং আমলারা কেউই দুর্নীতিমুক্ত হোক, দেশ এটা চায় না। আমি বলবো এই ক্ষেত্রে বাস্তবতা হচ্ছে যে আমরা দেশের রাজনীতি ঠিক। আমার যদি প্রশ্ন, আপনি বলছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, তারা চাইলে পারবে, কিন্তু আমার প্রশ্ন, আজকে আমরা দেখলাম গত অনেক দিন ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে নগর ভবন, সেটি বিএনপি আপনাদের সমর্থকরা তালা মেরে রেখেছে, সেটি এই আইনশৃঙ্খলা বাহিনী খুলতে পারেনি। তাহলে পুরো বাংলাদেশ কিভাবে পারে? এটার ক্ষেত্রে একটা বিষয় আছে আপনার। 1 নম্বর হচ্ছে যে সরকার এখানে নিরপেক্ষতা ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে। 1 নম্বর হচ্ছে সরকার গঠন করার সময় সরকারের ছাত্র প্রতিনিধিত্ব রাখা একেবারেই যৌক্তিক হয়নি, যেটা বিতর্কের জন্মসূচি তৈরি করেছে। যে রাজনৈতিক দল তৈরি হয়েছে তার সাথে সরকারের সম্পৃক্ততা রয়েছে, কোনো সন্দেহ নাই। সুতরাং আপনার এই বাংলাদেশের সরকারের প্রতি যে অনাস্থা, এই অনাস্থার কারণে তো অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনকালীন সময়ে সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ধরনের যদি সরকারের কর্মকাণ্ডের কারণে সরকারের অনাস্থা তৈরি হয়, আপনার কথা হচ্ছে যে নির্বাচন কমিশন আপনার গেজেট করলো, সরকারের দায়িত্ব এখানে শপথ পড়ানো। তো আজকে আপনার আদালত সেটি পড়ে নাই, বলছি আইনশৃঙ্খলা বাহিনী সেটা নিতে পারলো না, বিএনপির হাতেই থাকলো, সেটা কি তখন কি পুরো বাংলাদেশ পারবে? আদালত এখানে কি করবে? আদালতের ভূমিকাটা কি? না, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাটা কি? আপনি এখানে আদালতের সিদ্ধান্তকে অমান্য করছেন, তাহলে যারা আদালতের সিদ্ধান্তকে অমান্য করছেন তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন? কোনোটাই পারেনি। তাহলে এই ক্ষেত্রে সরকারের যে ব্যর্থতা, সরকার কেন এই জটিলতার মধ্যে গেল? আচ্ছা, সরকার এই জটিলতায় যাওয়ার প্রয়োজন ছিল না। সরকার এই ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা অবশ্যই প্রশ্নবিদ্ধ হয়েছে, সরকারের উচিত হয়নি। আর আপনি এখন আইনের বিষয় নিয়ে প্রশ্ন তুলবেন যে আইন, তাহলে তো আপনি তালগাছটা বিচার মানি, তালগাছটা আমার, তাহলে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আপনি কখনোই দেশে আপনি কোনো বিচারকে, কোনো ব্যবস্থাকে আপনি
প্রশ্নের বাইরে যেতে পারবে। হাসান, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে, এটি আশা প্রকাশ করেছেন বিভিন্ন বাহিনীর প্রধানরা। তিনি বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে নির্বাচনে ইসিকে সব ধরনের সহযোগিতা করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর আমার আপনার কাছে যেটি প্রশ্ন, একে তো হারুন ভাই বলছিলেন যে এই সরকার অনিরপেক্ষ, সেটি তারা বিভিন্ন কার্যক্রমে প্রমাণ করেছেন। তার সঙ্গে আমার প্রশ্ন, এই ইসি কতটা নিরপেক্ষ এবং তারা আগামী নির্বাচনে এই অনিরপেক্ষ সরকার এবং এই আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে একটি সুন্দর শৃঙ্খলাপূর্ণ এই নির্বাচনের জন্য কতটুকু প্রস্তুত, সে উত্তর জানবো। তবে দর্শক, তারা কিন্তু ছোট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ক্ষমতার পিঠে নিয়ে। আমরা ছিলাম হাসনাত আবদুল্লাহ আপনার কাছে, বলছিলাম যে এই সরকার যাকে হারুন ভাই বলেছে অনিরপেক্ষ, কিংবা আবার আমরা এই আইনশৃঙ্খলা বাহিনী যারা আমরা দেখেছি একটি নগর ভবনকেও বিএনপির হাত থেকে তালা মুক্ত করতে পারেনি বা তালা খুলতে পারেনি। একসঙ্গে এই নির্বাচন কমিশন যাদেরকে নিয়েও বেশ কয়েকটি রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে, আপনারাও তুলেছেন, আমরা দেখেছি জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে। তাদেরকে নিয়ে আগামী নির্বাচন কতটা নিরপেক্ষ হয় বলে মনে করছেন? ওকে, আমি একটু আলোচনাটা একটু অন্য, এই আলোচনাটা করব বাট একটু অন্য। হ্যাঁ, আমাদের সময় কম, একটু তাড়াতাড়ি করবেন। জি, সেটা হচ্ছে যে এই যে আপনি যেটা বলছেন যে এই প্রশাসন দিয়ে কতটা নির্বাচন সুফল নির্বাচন করতে পারবে, আমি এটা নিয়ে আশাবাদী না। কারণ এই প্রশাসন তো ইনট্যাক্ট একটা প্রশাসন, যে প্রশাসনের নিয়োগকৃত কর্মকর্তারা হচ্ছে গত 15 বছরেও তো ওরা নির্বাচন করছে, ওরা মিডনাইট ইলেকশন করছে, আমি ভার্সেস ডামি ইলেকশন করছে, আনকনটেস্টেড ইলেকশন করছে। কাদেরকে দিয়ে করাইছে? আপনি যদি বলেন এই প্রশাসন দিয়েই তো করাইছে। এই ইউনুরা ছিল, ওই ডিসিরা ছিল, এসপিরা ছিল, আর্মি তো তখন ফিল্ডে ছিল। আর্মি কি ফিল্ডে ছিল না? এবার আসেন, এই যারা মানে এই গভর্নমেন্ট, এটা আমাদের একটা ফেইলিয়র। আমরা তাদের হাতেই হচ্ছে একটা নিরপেক্ষ, সুষ্ঠু এবং সুন্দর বাংলাদেশ গড়ার দায়িত্বটা দিছি, যারা গত 15 বছর ধরে দেশটাকে নষ্ট করছে। এখন এই সরকারকে কাউকে বিচার করছে? আপনাকে এই যে কোনো প্রশাসনের দেখেন তো, এই মানে এই নির্বাচনে যেই ডিসিগুলা যারা ছিল, 64টা ডিস্ট্রিক্টের ডিসি, তারা কি দায় রাইতে পারে? ইউনোরা কি দায় রাইতে পারে? রিটার্নিং অফিসাররা কি দায় রাইতে পারে? প্রিজাইডিং অফিসাররা কি দায় রাইতে পারে? কি বিচারের ব্যবস্থা নিয়েছে বলেন? কোনো ব্যবস্থাই নেয় নাই, কিছুই করে নাই। তাহলে এই যে প্রশাসন, মাঠ প্রশাসনের গত 15 বছরে একটা সুষ্ঠু নির্বাচন করার কোনো অভিজ্ঞতাই নাই। সেজন্য আমরা যেই আলোচনাটাতে আমরা ফোকাস করতে চাই, মানে কোনো এটা হচ্ছে বিএনপির আলাপ বা আমার আলাপ বা কোনো রাজনৈতিক দলের আলাপ, এটা না। বাংলাদেশের জন্য আমরা যেটা চাই, ইনস্টিটিউশনগুলো রিফর্ম হইতে হবে। যেমন আমাদের প্রশাসনটাকে আমরা, এটা হিস্টোরিক্যাল একটা আমাদের জন্য স্টিগমা, আমরা প্রশাসনকে অলওয়েজ সরকারপন্থী বানাইতে চাইছি। যে সরকার আসে, হয় আওয়ামী লীগপন্থী প্রশাসন, হয় বিএনপিপন্থী প্রশাসন, না হয় জামাতে ইসলামীপন্থী প্রশাসন। প্রশাসন তো এরকম রাজনৈতিক এরকম কোনো ধরনের এরকম ডিভিশন থাকবে না। রেদার প্রশাসন হবে বাংলাদেশপন্থী। সে প্রফেশনাল ওথ নিয়ে আসবে, সে বাংলাদেশের জন্য সার্ভিস দিবে, সে কমিটেড থাকবে জনগণের প্রতি। কিন্তু আমরা দেখেছি যে গত 15টা বছর, মানে আমি আমার বয়স থেকে, উনি আরও বেশি সময়, উনি হচ্ছে 96তে পার্লামেন্টে গিয়েছেন, উনার ইলেকশনের অভিজ্ঞতা অনেক অনেক বেশি, ওনার আরও অভিজ্ঞতা বেশি। আমাদের এই প্রশাসন কোনোভাবেই এখনও পর্যন্ত ইনস্টিটিউশনালি রিফর্ম হয়নি। আপনি একটা সচিব বলেন, গত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছে, সরকার যে বাধ্য করছে, একটা সচিব পদত্যাগ করছে যে আমি এই নির্বাচনও আমি করব না, আমি এই নির্বাচন কন্ডাক্ট করব না? কোনো ডিসি বলছে যে আমি নির্বাচন কন্ডাক্ট করব না, আমি চাকরি থেকে পদত্যাগ করলাম? কোনো এসপি বলছে? তাইলে এই এসপিদের, এই অ্যাডমিনিস্ট্রেশনের, এই ইনস্টিটিউশনের মনস্তত্ত্ব নিয়ে, তারা কিন্তু সেম মনস্তত্ত্ব নিয়ে এখনো পর্যন্ত আছে। সরকার, আমি ধরে নিচ্ছি সরকার ম্যানিপুলেট করলো, তখন তাদের এই গাছটা হয়েছে কিনা, তাদের ওই আমাদের সিস্টেম এই পরিমাণ তাদেরকে প্রিভিলেজ দিচ্ছে কিনা যে তারা কোনো সরকারের একটা অন্যায্য কোনো নির্দেশ তারা বাস্তবায়ন করবে না, তাদের এই স্পেসিংটা আমরা করছি কিনা? আমরা তো করি না এখনো পর্যন্ত। তাইলে চলেন আমরা একসাথে, আমি এটাও বলতেছি না যে এটা না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, বরং এটাকে আমরা দ্রুততম সময়ের মধ্যে করি, বরং ওই সময়ের আগে এটা করে ফেলি যে ইনস্টিটিউশনগুলো যেন এখানে ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করতে পারে। ইনস্টিটিউশনগুলো, আমাদের সংস্কারটা ওই দিনের জন্য করা উচিত যেদিন আমরা বিরোধী দলে থাকবো। আমি যদি সংস্কারটা এটা মাথায় রেখে করি যে আমি সরকারে যাব বলে আমি সংস্কারে এখানে একটু আমি হচ্ছে একটু কাইন্ড অফ ডিফেন্সিভ হইলাম না, আমি বিরোধী দলে গেলে যেন আমার সংস্কারটা আমার হচ্ছে কোনো ধরনের, আমাকে এটা যেন রিগ্রেসিভ কোনো ধরনের না হয়, আমার সেটা মাথায় রেখে সংস্কার করা উচিত।
সেজন্য আমরা বারবার নাই, সেটা কি সবার মাথায় নাই? আমাদের কাছে মনে হচ্ছে যে এটা রাজনৈতিক দলগুলো, অনেক রাজনৈতিক দলগুলোর মাথায় নাই। অনেক রাজনৈতিক দল, আমাদের কাছে মনে হয়েছে গণ অভ্যুত্থানের যেই কারণে রাস্তায় মানুষ নেমে আসছে। দেখেন ঐক্যমত্য কমিশন যেটা প্রত্যেক দিন দেখি আমরা যাই, আমরা নিজেরাও যাই, কিন্তু ঐক্যমত্য কমিশন এটা আমার কাছে একটা মানে এখন একটা অনেকটা সার্কাজম মনে হয়। যেমন দেখেন ঐক্যমত্য কমিশনটা কেন হয়েছে, আমাকে আগে এটা ঠিক করতে হবে। আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ত্রুটিপূর্ণ ছিল বলেই গণঅভ্যুত্থানটা হয়েছে। ত্রুটিপূর্ণ যদি নাই হইতো তাহলে গণঅভ্যুত্থান হইতো না। যেহেতু ত্রুটিপূর্ণ, তো সুতরাং এই ত্রুটিপূর্ণ এখন আমরা ঐক্যমত্য কমিশনে বসে আমরা কি ভাবতেছি, ঐক্যমত্য কমিশনে কি আলোচনা করতেছি যে আগের ব্যবস্থাটাকে আমি টিকায় রাখবো। আগের ব্যবস্থা টিকায় রাখার জন্য তো ঐক্যমত্য কমিশন হয় নাই, রাদার আগের ত্রুটিপূর্ণ ব্যবস্থাটা যেটা প্রমাণিত ত্রুটিপূর্ণ সেটাকে সংশোধন করার জন্য ঐক্যমত্য কমিশন হয়েছে। এই কথাগুলো বৈঠকে বলেন না? আমরা 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 তো প্রতিনিয়ত বলে যাচ্ছি। এখন বিএনপির যে একটা ভয়, যেটা আমরা ফিল করি, বিএনপি যেই জায়গাটায় ভয় পাচ্ছে, এক নম্বর বিষয় বিএনপি ভাবতেছে, যেটা আমার কাছে এটা খুবই অমূল্য মনে হয়, বিএনপি ভাবতেছে আমরা নির্বাচন পিছানোর ষড়যন্ত্র করতেছে। 2 নম্বর ভাবতেছে যে আমাদের পিছনে কেউ আমাদেরকে পরিচালনা করতেছে। 3 নম্বর ওনারা ভাবছে যে আবার আগের মতো একটা হয়তো অনির্বাচিত সরকার যুগের পর যুগ হয়তো ক্ষমতায় থাকবে। আমরা এই 3টা জায়গায় আমরা নিশ্চিত করতে চাই এটা একটা ভুল ধারণা, কোনোভাবেই এটা সম্ভব না। রাদার আমরা নির্বাচন, দেখেন শর্ত সাপেক্ষে আমরা বলেছি নির্বাচন এনি ডে। আমি র্যাটরিকভাবে বলছি, আমরা যে সংস্কারগুলোর কথা বলছি, যে কারণে রাস্তায় মানুষ নেমে আসছিল, যে কারণে গণঅভ্যুত্থান হয়েছে, এটা আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক, আমি সহায়তা করব। আজকে হয়ে যাক কালকে নির্বাচন হোক, তাহলে হয়ে যাক। কারণ আপনি এমন একটা নির্বাচন দিলেন, আবারও আগের কাঠামোতে একটা নির্বাচন দিলেন, এই নির্বাচনের তো বাস্তবতা নাই, আগে থেকে ডিসাইডেড, রেজাল্ট আগে থেকে ডিসাইডেড। আচ্ছা, এখানে মানুষ কেন এই কারণে এই যে মানে আপনি হচ্ছে বলছিলেন যে বিরোধী দল খুঁজছেন, আমার একটি প্রশ্ন আছে। গত 15-16 বছরে তো আসলে আমরা বাংলাদেশের সঠিক ভোটার বা কোন দিকে ভোট কার কত শতাংশ এটি বের হয় নাই কিন্তু। মানে সেক্ষেত্রে কি আপনি আগে বলে দিতে পারেন যে কোন দিকে ভোটার যাবে? হাসনাত যে আলোচনাটা করলো, আমার অভিজ্ঞতা থেকে বলি, আমাদের বাংলাদেশের একটা বৈশিষ্ট্য যে আমরা সংকটের কথা বলি, সঙ্গে সঙ্গে কিন্তু সংকট সমাধানের পথ কি সেটা আমরা দিক নির্দেশনা দিই না। হাসনাত অনেকগুলো সংকটের কথা বলেছে, আমি তার সাথে দ্বিমত করব না, এরও সংকট। কিন্তু এই সংকট আপনি ওই আমাদের যে বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন ছাত্র রাজনীতি করি, লেখাপড়া করি, তখন তো সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের মতাদর্শের অনুসারী। তারাই কিন্তু আপনার বেশি এসে পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করে বিভিন্ন ক্যাডারে যাচ্ছি। এবং ওই যে আপনার ছাত্র অবস্থা থেকে যে মতাদর্শের অনুসারী হয়েছে, তারা যখন তারা কোয়ালিফাই করে বিভিন্ন জায়গায় যাচ্ছে, তারা কি সে মতাদর্শ থেকে বাইরে থাকছে? সে মতাদর্শ অনুসারী হচ্ছে। তবে যখন তারা একটা প্রশাসনিক কর্মকাণ্ডের মধ্যে কমান্ডের মধ্যে যাচ্ছে, তখন কিন্তু তারা কমান্ড ফলো করতে বাধ্য। এখন বিষয়টা হচ্ছে যে এই প্রশাসন, এই ব্যক্তিগুলো তো রাষ্ট্র কাঠামোর অংশ, এর কিছু অংশ বিগত সময়ে মেজর অংশই সরকারের নির্দেশ পালন করেছে। রাষ্ট্রের সমস্ত কাঠামোগুলোকে, অর্গানগুলোকে শেখ হাসিনা আপনার একেবারেই অনুগত তৈরি করে রাষ্ট্রের এই অবৈধ কাজে ব্যবহার করেছে। আমি প্রথমেই বলেছি আপনাকে যে সরকারের যদি সদিচ্ছা থাকে, সরকারের যদি অন্য কোনো এজেন্ডা না থাকে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সরকার যদি, যারা আজকে দায়িত্বে রয়েছে, তারা সদিচ্ছা থাকে যে আমি নির্বাচন ফেয়ার, ফ্রি এবং আন্তর্জাতিকভাবে মানদণ্ড সম্পূর্ণ গ্রহণযোগ্য নির্বাচন করে দেব। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে, ওই সমস্ত ব্যক্তিরাই যারা প্রশাসনের দায়িত্বে আছে তাদেরকে দিয়েই আপনাকে নির্বাচন করা যাবে। আপনি তো লোক বাইরে থেকে এনে নতুন করে দিতে পারবেন না, কোথায় পাবেন? আপনি নতুন করে ডিসি কোথায় পাবেন, এসপি কোথায় পাবেন, আর প্রিজাইডিং অফিসার কোথায় পাবেন? আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে বাংলাদেশে যে লক্ষাধিক প্রিজাইডিং অফিসার না থাকে ভোট কেন্দ্রে, এরা সবাই ভোট চুরি করেছে, সবাই ব্যালট পেপার কেটে ঢুকিয়েছে। তারপরে এটা কাদের নির্দেশে করেছে? সরকারের নির্দেশে করেছে। সরকার চেয়েছে, বলি করতে পেরেছে। কিন্তু যদি ওখানে আপনার প্রশাসন না চাই, পুলিশ প্রশাসন যদি কেন্দ্রের কোনো আপনার যারা গোলমাল করবে তাদেরকে যদি শায়েস্তা করে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যে কোথাও বিচ্ছিন্ন ঘটনা 2-4 জায়গায় যে ঘটবে না তা না, কোথাও আপনার কোনো ধরনের আপনার এরকম তৈরি হবে না। আমি সেনাবাহিনী ছিল, শেখ হাসিনার সময় সেনাবাহিনী ছিল আইওয়াস। আমি নিজের 18 সালে নির্বাচন করার সময় যখন আক্রান্ত হয়েছি, আমি সেনাবাহিনীর কাছে গেছি, বিজিবির কাছে গেছি, কেউ তাদের কাছেও আসে নাই।
কিন্তু এখন কেউ কোনো ধরনের এমন মনে হয় কি সহায়তা হারুন ভাই যে মানে এই প্রশাসন বা এই সেনাবাহিনী তারাও আবার যে একটা অ্যাজাম্পশন যে আছে কারা ক্ষমতা আসতে পারে সেদিকে আবার মুখ করবে কি? অনুমানের উপর ভিত্তি করে আপনার কোনো আলোচনা করা ঠিক না। আপনি অনুমান করে বলতে পারবেন না যে এরা কি করবে না করবে। আপনার মাইন্ড সেট আপটা কী সেটা আপনাকে আগে ঠিক করতে হবে। এখানে আপনার বিএনপিকে নিয়ে বলেছে, বিএনপি যে বিষয়গুলো এটা অনুমান করে সে বলছে 100%। আপনি অনুমান করে কখনোই কোনো মন্তব্য কোনো বক্তব্য করা ঠিক নয়। অবশ্যই আমি মনে করি যে বর্তমান বাংলাদেশে সংস্কার বা বিষয়গুলো নিয়ে জনগণের মধ্যে পারসেপশন আপনি বাইরে দেখেন, আপনি যদি আজকে আপনি জনমত জরিপ করেন, জনগণের মধ্যে পারসেপশন এখন দাঁড়াচ্ছে যেগুলো কিছু না, এগুলো নির্বাচনকে বিলম্বিত করার জন্য সব সংস্কার। বাংলাদেশের সংকটটা কি, বাংলাদেশের সমস্যাটা কি? আপনি আজকে কাগজে কলমে থিওরিটিক্যালি এই সমস্ত সংস্কার করে যাবেন, আর সংস্কার কি সেভাবে আপনার পরবর্তীতে আপনার এগুলো সেভাবেই থাকবে? আপনি আজকে ঐক্যমত কমিশন করেছেন, ঐক্যমত কি সব রাজনৈতিক দলের মধ্যে হতে পারে? আমি সেগুলোর জিমে বিশ্বাস করি না। তা আমাকে যদি এখন যারা সেগুলোর জিমে বিশ্বাস করে ধর্মনিরপেক্ষ মতবাদে, আমি তাদের সাথে নাই। কেউ যদি সাথে তাহলে ঐক্যমত হলো না, ঠিক আছে না? তো রাজনৈতিক দলের মধ্যে তো আপনার প্রত্যেকটা রাজনৈতিক দলের আলাদা আলাদা তাদের ধর্মীয় চিন্তা বলেন, দর্শন থাকবে, আলাদা আছে। সুতরাং আপনি সবগুলোকে একমতে আনতে পারবেন না। তবে আমাদের একটা বিষয় ঐক্যমতে থাকতে হবে যে আমরা গত 50 বছর জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে আমরা একটা মিলে বসতে পারিনি। আমাদের জাতীয় স্বার্থে, জাতীয় ইস্যুতে যেন আমরা সব রাজনৈতিক দলগুলো আলোচনায় বসতে পারি। পবিত্র হাদিসের মধ্যে সহিহ বুখারী শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছে যে তোমরা তোমাদের যে কোনো কর্মের জন্য আলোচনায় মিলিত হয়, এটা তোমাদের কল্যাণ আছে। তা আমরা গত 50 বছর আলোচনা করতে পারিনি, তো পারিনি বলেই জাতির আজকে অকল্যাণ হয়েছে। এখন আমরা আলোচনা, এই যে আলোচনা হচ্ছে, প্রফেসর ইউনূস যে আপনার আলোচনা দ্বার উন্মুক্ত করেছে, সবার সাথে আমরা আলোচনা হচ্ছে, এইটা কন্টিনিউ করতে হবে পরবর্তীতেও। হ্যাঁ, কিন্তু এই আলোচনা যে যেমন একদিকে চলছে, কিন্তু আমরা দেখছি সে আলোচনা চলছে, হয়তো একটি জায়গায় পৌঁছাবে, মধ্যমে থাকবে, কিন্তু আমরা যেটা দেখছি এদিকে কিছুটা অগ্রগতি হচ্ছে, কিন্তু বিএনপির যে অন্তর্কন্দল সেটি আমরা কোনোভাবেই কমতে দেখছি না। আমি একটু আপনাকে মানে এই যে হিসেব দেখি, তাতে 5 আগস্টের পরে শুধু একদম হিসেবেই আছে প্রায় 100 মানুষ বিএনপির হাতে অন্তর্কন্দল বা অন্য কারণে হত্যা হয়েছে, এবং বিএনপির অন্তর্কন্দলে কমপক্ষে 74 জন মানুষের জীবন গেছে। এবং এখানে একজন বিএনপি নেতারই একজন, আমরা বদরগঞ্জে দেখেছি বিএনপির দুপক্ষের সংঘর্ষে মারা যান দলটির কর্মী লাবলু মিয়া। সেখানে তার ছেলে, সেও বিএনপির একজন কর্মী, সেই ছেলে বলছিল যে আমার বাবা বিএনপির একজন নিবেদিত কর্মী ছিলেন, আমার একাধিক মামলা জেলেও গেছেন, আমি আর আমার বাপ একসঙ্গে গুলি খেয়েছি, অথচ আজ বিএনপি নেতারা নীরব। এগুলো আপনারা না, আমি যে বলছি মানে এই যে এখন সেও কিন্তু বিএনপির প্রতি তার মনের দুঃখ হচ্ছে, আমি বিএনপি করি, মানে এগুলো কমছে না। বাংলাদেশে যে 15 বছর যে বিরাজনীতিকরণের যে প্রক্রিয়া চলেছে, বাংলাদেশে 15 বছর কি কোনো রাজনৈতিক চর্চা ছিল না। আমাদের অফিস বন্ধ ছিল, আমরা ঘরোয়া আলোচনা করতে পর্যন্ত পারিনি। বাড়ির মধ্যে বসে বৈঠক করবো, সেটাকে নাশকতার মামলা দিয়ে কর্মীদেরকে ধরে নিয়ে গেছে। যে আমরা বাড়িতে বৈঠক করছি, সেখানে বলছে আমরা নাকি ওখানে না সেটা আমরা জানি, তার সঙ্গে সম্পর্ক। বিষয়টা হচ্ছে, শুনেন, বিষয়টা হচ্ছে কি যে গত 15 বছর আপনার রাজনৈতিক কোনো চর্চা ছিল না দেশে, কিন্তু এখন জি যেহেতু আপনার একটা রাজনৈতিক চর্চার পরিবেশ উন্মুক্ত হয়েছে, বিএনপির মতো রাজনৈতিক দলে এক একটা নির্বাচনী এলাকায় 10 জন 15 জন প্রত্যাশী হয়। তো সুতরাং এইটা নির্বাচন পর্যন্ত এই হানাহানি বলেন, প্রতিযোগিতা বলেন, যেহেতু 15 বছর বিএনপির মধ্যে যে রাজনৈতিক চর্চা, সেটারও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সুতরাং এখানে আপনার নির্বাচন হওয়ার পর সেই ক্ষেত্রে তখন একটা ডিসিপ্লিন, নির্বাচন হওয়া পর্যন্ত হয়তো চলবে এমন, যেহেতু ওই যে 15 জন 20 জন 10 জন করে সবাই মনোনয়ন পত্র, সবাই যে যার মতো ঘুরছে। আচ্ছা, তিনি বলছেন নির্বাচন হওয়া পর্যন্ত হয়তো এই সমস্যাটি চলতে থাকবে। আপনার কাছে আমার একটি প্রশ্ন এর সঙ্গে, আমরা দেখছি যে গত কদিন আগে, 2 দিন আগে সাবেক সিইসিকে যখন অ্যারেস্ট করা হয়, তখন সেখানে তাকে এখানে লাঞ্ছিত করা হয়েছে, এবং তা নিয়ে এটিকে মানে মব বলা হচ্ছে, আমরা গণমাধ্যম থেকে সেটিকে মব বলছি। আবার আপনারা যারা আন্দোলনে ছিলেন সামনের সারিতে, তারা আবার এই মব কেন বলা হচ্ছে এ নিয়েও একটি ডিবেট আছে। এ নিয়ে আপনার মানে আপনি কি বলতে চান এই জিনিস থেকে, আপনার মতামতটা কি? আমি সেহেতু জানবো। তো দর্শক, তার কাছে আবারও ছোট একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
ফিরলাম বিরতির পর কথা বলছিলাম ক্ষমতার প্রেরণে। আমরা ছিলাম হাসনাত আব্দুল্লাহ, আপনার কাছে মব নিয়ে জানতে চাচ্ছিলাম। আচ্ছা, সিএসির যে ঘটনা, সাবেক সিএসি আওয়াল সাহেব, নুরুল হুদা, ওনাকে ধরা হয়েছে এবং এখন এই ব্যাপারটাকে দেখেন, তিনটা রকিবুল যিনি সিএসি ছিলেন, আওয়াল ছিলেন, হচ্ছে এই যে নুরুল হুদা, ওনাদের তিনজন থেকে শুরু করে নির্বাচনকে যারা হচ্ছে যারা ইন্টেনশনালি যারা নষ্ট করেছে তাদের প্রত্যেকেরই বিচার হওয়া উচিত। এবার একটা জিনিস বুঝতে হবে যে আপনি পোস্ট রেভলিউশন ইম্প্যাক্টকে বা পোস্ট রেভলিউশন আপনি যেই ধরনের প্রতিক্রিয়া আছে, রিয়াকশনকে আপনার মব কারা বলছে, কারা মব এবং জনরোষের মধ্যে পার্থক্য আছে। এখন আপনার সিএসিকে যেই ধরনের জনরোষের এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে, এখানে সরকারের ব্যর্থতা রয়েছে, কারণ সরকার যদি আগেই গ্রেফতার করতো তাহলে এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না। কিন্তু তাদেরকে মব কারা বলছে আপনাকে বুঝতে হবে। আপনার মব কখন হয়? মব হচ্ছে কোনো অন্যায্য কোনো ব্যক্তি নিজস্ব স্বার্থে যদি একটা বিক্ষুব্ধ জনগোষ্ঠীকে, যাদের লক্ষ্য উদ্দেশ্য নাই এরকম একটা জনগোষ্ঠীকে একসাথে করে স্বার্থ হাসিলের চেষ্টা করে, সেটা হচ্ছে মব। কিন্তু জনরোষকে আপনি মব কীভাবে বলবেন? যারা এই ক্ষমতা কাঠামোর এগেনস্টে যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং দেখলো যে যারা এই বাংলাদেশকে ধ্বংস করেছে, যারা দেখেন, কেউ হচ্ছে অস্ত্র দিয়ে ধ্বংস করেছে, কেউ হচ্ছে কলম দিয়ে এই ধ্বংসের বা এই খুনের বৈধতা উৎপাদন করেছে। যারা কলম দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা মগজ দিয়ে খুনের বৈধতা উৎপাদন করেছে, যারা টকশুতে এসে খুনের বৈধতা উৎপাদন করেছে, বুদ্ধিজীবীরা হাসিনার বৈধতা উৎপাদন করে নাই? হাসিনার অপকর্মের বৈধতা উৎপাদন 16 বছর ধরে করে নাই? তার কি 16 বছর ধরে মিডিয়াগুলো ছিল না? এবার তাদের আপনি বিচারটা কিভাবে করবেন? তাদের বিচারটা যেহেতু এই সরকার করতে পারে নাই, ওই জনরোষের এটা হচ্ছে ফলাফল। ওই জনরোষকে আমি মব মানতে রাজি না, ওই জনরোষকে আমি মব বলবো না। বরং যারা এই কাজটা করেছে, সরকারের কাজ উচিত ছিল, সরকার করে নাই, সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে, যার কারণে এই জনরোষটা হয়েছে। এখন এই জনরোষকে আমরা মব বলবো না, আমি ব্যক্তিগতভাবে বলবো না। কিন্তু যারা মব বলছে আপনি তাদেরকে যদি খেয়াল করেন, হাসিনা যদি থাকতো তাদের কিচ্ছু আসতে চাইতো না, তারা টিভি চ্যানেলগুলো চালাইতো, তারা টকশোগুলো চালাইতো, তারা ঠিকই, আপনি খেয়াল করবেন তাদের প্যাটার্নটা। হাসিনা যদি আপনার ফিরেও আসে তাও তাদের কিছুই হবে না। যারা যারা এটাকে মব বলছে, যারা মব বলছে তারা দেখবেন হঠাৎ করে এখন বিএনপিপন্থী হয়েছে, হালকা বিএনপিপন্থী, আবার তারা আবার আওয়ামী লীগের এখন মত প্রকাশের স্বাধীনতা নিয়েও কথা বলে, মানে তারা একটা ব্যালেন্স করার চেষ্টা করে, মানে একটা গ্রে লাইনে রাখে। সরকার কিন্তু মব বলেছে, অন্তর্বর্তী সরকার, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের এটা ব্যর্থতা। মব যদি হয়ে থাকে আপনি এতদিন কি করলেন? আপনার চোখের সামনে দিয়ে নির্বাচনগুলো হয়েছে, আপনার উচিত ছিল না যে আইসাই তো তাদেরকে ধরা উচিত? আমরা আপনার মতামত একদম বুঝতে পেরেছি। আরেকটি বিষয় যেটা, আপনি তো ঐকমত্য কমিশনের বৈঠকে যান, সেখানে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে 3টি দল ছাড়া সবাই একমতে পৌঁছেছে যে একজন মানুষ জীবদ্দশায় 10 বছর হতে পারবে মোট প্রধানমন্ত্রী। বিএনপি একমত প্রকাশ করেনি। আপনার কাছে কি মনে হয়েছে, মানে সেখানে বিএনপি কেন একমত প্রকাশ করছে না? আপনি এখানে ছিলেন। দেখেন, এটা আগে কেন হওয়া উচিত, মানে 10 বছর ছোট করে জানবো আমরা। হ্যাঁ, ছোট করে 10 বছর কেন হওয়া উচিত? দেখেন, একটা পার্টির ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। আপনি দেখেন বিএনপির লাস্ট কবে আপনাদের কাউন্সিল হয়েছিল? এই তো কত সালে হলো, 16 সালে না 18 সালে? দেখেন 16 সালে না 18 সালে, মানে কাউন্সিল কবে হয়েছে বিএনপির? দেখেন ইন্টারনাল ডেমোক্রেসি নষ্ট হয়ে যায়। দেখেন একটা পরিবার কেন্দ্রিক একটা হচ্ছে, আপনি চিন্তা করেন, আমি একটা মানে একবার ভাবেন যে তারেক জিয়ার বিকল্প বিএনপিতে, এখন তারেক জিয়া কোনো কারণে প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হবে না, সে ফর এক্সাম্পল, বিকল্প ক্যান্ডিডেট নো ওয়ান। দেখেন এই যে নেতৃত্ব শূন্যতা তৈরি করে দিচ্ছে, একটা নেতৃত্ব শূন্যতা। যদি 2বারের বেশি প্রধানমন্ত্রী না হোক, আপনি আপনার দলের, যেমন উনি ওনার দলের প্রধানমন্ত্রী মানে চিন্তা করেন কিনা আমি জানি না, উনি হয়তো সর্বোচ্চ মন্ত্রী বা প্রধানমন্ত্রী হবার চিন্তা করেন কিনা আমি নিশ্চিত না। তাহলে এই যে দেখেন ক্ষমতা কাঠামোর একটা এককেন্দ্রীকরণ, সেন্ট্রালাইজ করা, এটা একটা আমার বিষয়। 2 নম্বর বিষয়, 2বারের বেশি যদি প্রধানমন্ত্রী হয়, যখন রাষ্ট্রের আরও 3টা অংশ আছে, যেটা হচ্ছে ধরেন সংসদ, বিচার ব্যবস্থা, এই ইনস্টিটিউশনগুলো যখন বুঝে যে এক ব্যক্তি হচ্ছে পুনরায় ক্ষমতায় আসবে, বারবার ক্ষমতায় আসবে, তখন পুরা সবাই হচ্ছে এই এক্সিকিউটিভ মুখী হয়, সবাই হচ্ছে প্রধানমন্ত্রী মুখী হয়। 3 নম্বর বিষয় হচ্ছে, আপনি যখন আমরা হচ্ছে এটা ওয়েস্টমিনিস্টার সিস্টেম, আপনার ওয়েস্টমিনিস্টার সিস্টেমে তো নো কনফিডেন্স ভোট আছে, আমাদের দেশে নো কনফিডেন্স ভোট নাই। তাহলে এই যে দেশের ইন্টেনশনাল একটা নেতৃত্ব শূন্যতা তৈরি হয়, আবার হচ্ছে এখানে ইন্টারনাল ডেমোক্রেসিটা একদম নষ্ট হয়ে যায়, নেতৃত্ব, নতুন নেতৃত্ব গড়ে ওঠে না। 3 নম্বর বিষয় হচ্ছে এই যে ক্ষমতা কাঠামো এককেন্দ্রিক হয়ে যাওয়া, একদম রাষ্ট্রের বিচার ব্যবস্থা, রাষ্ট্রের আইন ব্যবস্থা, সেখানে বিএনপির সংকটটা কোথায়? আচ্ছা, আমি আপনাকে বলি, এখানে মব জাস্টিসের বিষয়ে আমার ব্যক্তিগত এবং আমার দলীয় এটা পরিষ্কার সিদ্ধান্ত
যে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, এটাতে আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। দ্বিতীয়ত হচ্ছে যে গত 15 বছর আমি হাসনাতের এই বিষয়গুলোর সাথে অবশ্যই সহমত পোষণ করছি যে আজকে যদি এই রাষ্ট্র কাঠামোকে ধ্বংস করার জন্য, একটা সহি হাদিসের মধ্যে একটা হাদিস আছে খুব গুরুত্বপূর্ণ, যে 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 অপরাধের সাথে জড়িত, তারা যে যে কাজে জড়িত তার যারা সহযোগী তারা একই দলভুক্ত। এখন হাসিনা তো একা রাষ্ট্রকে এই জায়গায় নিয়ে যায়নি, তার সহযোগীরা মিলিত নিয়ে গেছে। জি, তো সহযোগীরা এখনও বিদ্যমান। এই যে আজকে আমরা মামলা করার পর নুরুদাকে আপনার গ্রেপ্তার হলো, ও যেটা বলল যে আগে তো গ্রেপ্তার করা উচিত ছিল। মানুষের মধ্যে তো ইমোশন আছে, মানুষের মধ্যে তো ক্ষোভ আছে, তো স্বাভাবিক কারণে ক্ষোভ বহিঃপ্রকাশ তো ঘটতেই পারে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকারের উচিত ছিল, আপনি খায়রুল হকের মতো লোক দেশ ছেড়ে যায় কীভাবে? আমি মনে করি যে যারা এই 5ই আগস্টের পর এই সমস্ত বড় বড় অপরাধীদেরকে পালিয়ে যেতে সহযোগিতা, সেটাও ইনভেস্টিগেশন আসা দরকার। পরবর্তী যেই সরকারে আসুক না কেন, আমি হাসনাতরা যেহেতু ছাত্র রাজনীতি করে এসছে, তাদের জায়গা থেকে একটা শক্ত প্রেশার থাকা দরকার। কারণ আপনার যাদের কারণে রাষ্ট্র কাঠামোগুলো ধ্বংস হয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দ্বিতীয়ত কথা হচ্ছে যেটা আপনি 10 বছরের কথা বললেন, শুনেন, আমাদের এই উপমহাদেশের রাজনৈতিক যে প্যাটার্ন, আপনি ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, এসব দেশগুলোতে কোথাও কোনো দেশের সংবিধানের মধ্যে আপনার এই প্রধানমন্ত্রীর আপনার মেয়াদকাল, বাংলাদেশে যেহেতু 50 বছরে এটা একটা সংকট তৈরি হয়েছে দুইটা রাজনৈতিক দলের মধ্যে, যে কারণে বিএনপি কিন্তু আজকে সংস্কারের বহু আগেই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে পরপর দুইবার আছে। হ্যাঁ, তো এটা আমাদের এর মধ্যে আছেই। তো সুতরাং সেখানে অবশ্য মানুষ ওটা বুঝতে পারে না যে একবার গ্যাপ দিয়ে আরেকবার হবে, এই কথাটা অবশ্য মানুষ তখন বুঝতে পারে না। এটা নিয়ে আমার মনে হয় যে আর বেশি। হ্যাঁ, হাসান, আরেকটু বেশি জানতে চাই, আগামী নির্বাচনে এনসিপি কি একক নির্বাচন করছে না কোনো জোটভুক্ত হচ্ছে? আমরা আমাদের সাংগঠনিক বিস্তার এবং সাংগঠনিকভাবে আমরা আমাদের সাংগঠনিক পাটাতনকেই সুসংহত করা আমাদের প্রধান লক্ষ্য, এবং সেই জায়গা থেকে এনসিপি ইন্ডিপেন্ডেন্টলি আমরা ফাংশন করছি এবং আমরা ইন্ডিপেন্ডেন্টলি আমরা মুভ করব। এখন এই বিষয়গুলো রাজনৈতিক বাস্তবতার প্রেক্ষাপট অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমরা ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করছি। মাঠে এমন কথা চাউর আছে যে আপনাদের এনসিপি থেকেও দুই একজন আবার যারা আপনাদের সঙ্গে আগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মূল সমন্বয়ক, সেখান থেকে 2-4 জন বিএনপি থেকেও নির্বাচন করতে পারে, এমন একটি কথা চাউর আছে, যারা এখন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকতেও পারে। এটি নিয়ে কি কোনো? বিএনপি থেকে নির্বাচন যদি কেউ করতে চায় ও ডেফিনেটলি করতে পারে, কিন্তু এনসিপির কেউ, বিষয়টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তো অনেকেই এসছে। জি, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের এসছে, ছাত্র সংগঠনগুলোর অংশগ্রহণ ছিল। পরবর্তীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অংশ আমরা সামনে ছিলাম, আমরা এনসিপি গঠন করেছি। এর মধ্যে হয়তো কেউ এনসিপিতে আসেনি, সো অবশ্য অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে, রাজনৈতিক দল থেকে নির্বাচন করতে। একদম সামনের দিকে যারা ছিল, যারা আসেনি এখন এনসিপিতে, এমন কি কোনো যেতে পারে আপনাদের সঙ্গে যারা ছিল খুব কাছাকাছি? অন্য কোনো রাজনৈতিক দলে যদি যেতে চায়, এনসিপিতে আসে নাই, তো এনসিপিতে না আসলে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলে যেতেই পারে, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। ইটস ভেরি দরজা খোলাই আছে, ইটস ভেরি উন্মুক্ত রয়েছে। হারুন ভাই, বিএনপি তো আপনি শুরুর দিকে বলছিলেন যে আপনারা বিরোধী দল খুঁজছেন, তার মানে সরকারে বিএনপি যাচ্ছে এমনটা আপনার ধারণা। সেই বিএনপি কি জোটভুক্ত নির্বাচন করছে বা না আপনারা একাই করছেন? না, এইখানে নির্বাচনের যেহেতু এখনো কোনো তফসিল ঘোষিত হয়নি, বিএনপির আগে থেকে সিদ্ধান্ত আছে যে আপনার বিএনপি মোটামুটিভাবে যাদেরকে সমমনা রাজনৈতিক দল হিসেবে যারা আমরা একসাথে কাজ করেছি, তারা নিয়ে আমরা একসাথে নির্বাচন করতে চাই এবং সরকারও আমরা একসাথে থাকতে চাই। এটা আমাদের দলীয় সিদ্ধান্ত আগে থেকে হয়েই আছে। সুতরাং নির্বাচনের তফসিল হলে তখন এটা আপনার পরিষ্কার বোঝা যাবে যে এই শরিকের মধ্যে কারা কারা থাকছে, কারা কারা থাকছে না। এই মুহূর্তে আপনার এগুলো বলা সম্ভব না, তার কারণ নির্বাচনের তফসিল যখন হবে অনেক সময় গড়াবে। জাতীয় সরকার যেটা হবে নির্বাচনের পরে, সেখানে কি জামাত থাকছে? জামাত আপনাদের সঙ্গে আমরা দেখেছি গত 15-16 বছর জামাত তো আপনার ধরেন যে এখন এনসিপিও কিন্তু মাঠেই ছিল আপনাদের সঙ্গে। জামাত আপনার ধরেন যে গত 40 বছর যাবৎ বিএনপির সাথে তাদের পথ চলা, যুগোৎপদভাবে থেকেছে, ঐক্যবদ্ধভাবে থেকেছে, একসাথে নির্বাচন করেছে, কিন্তু জামাত এখন ইন্ডিপেন্ডেন্ট নির্বাচন করবে, এটা তাদের দলীয় সিদ্ধান্তই হয়ে গেছে এবং তারা মোটামুটি 300 আসনের প্রার্থী। আমি জানতে চাইছিলাম জাতীয় সরকারে নির্বাচনের পর যখন না, নির্বাচনের পরে জাতীয় সরকার তারেক রহমান কিন্তু বারবার বলছেন জাতীয় সরকার গঠন করবে। জাতীয় সরকারের কথা আমি বলিনি, জাতীয় সরকারের কথা বলিনি। আমাদের এই গত আন্দোলন সংগ্রামের সময় যারা আমরা একত্রিতভাবে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম,
তারাকে আমরা অন্তর্ভুক্ত করব। প্রয়োজনে যদি আরও কাউকে অন্তর্ভুক্ত করতে হয়, মানে সরকারের গ্রহণযোগ্যতা জনগণের মধ্যে বৃদ্ধি করার জন্য প্রয়োজন, সেটা করা হবে। পার্লামেন্টে তো বিরোধী দল লাগবে, পার্লামেন্টে বিরোধী দল লাগবে। তার আগে যদি আপনি ওই এরশাদ এর দল, বিরোধী দলও আছে, আবার মন্ত্রী পরিষদ আছে, তাহলে তো বিরোধী দল হয় না। হাসরাত, জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের পরে যদি কোনো জাতীয় সরকারে বিএনপি আপনাদের ডাক দেয়, সেখানে কি আপনারা যাবেন? সেটা হচ্ছে আলোচনার বিষয়। সেগুলো হচ্ছে প্রেক্ষাপট অনুযায়ী রাজনৈতিক সিদ্ধান্ত হয়। রাজনৈতিক সিদ্ধান্ত সেক্ষেত্রে প্রেক্ষাপট বিবর্জিত কোনো সিদ্ধান্ত হয় না। প্রত্যেকটা জাতীয় পার্টি কিন্তু মন্ত্রিত্বেও ছিল। না, আমরা ওই মন্ত্রিত্ব যে এরশাদ বের হয়ে এসে যে আমরা সরকারের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিব যে আবার সরকারে থাকবো নাকি বিরোধী দলে থাকবো, ওই বাংলাদেশে আমরা ফেরত যেতে চাই না। সেখানে আপনার ক্ষমতার লাইন খুবই স্পষ্ট। আপনার হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মাঝখানে কোনো গ্রে নাই, আইদার হোয়াইট অর ব্ল্যাক। মাঝখানে কোনো গ্রে লাইন মেনটেন করে বাংলাদেশের পলিটিক্যাল বাস্তবতা কি? বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা হচ্ছে যে আপনি যেটা চিন্তা করবেন সেটা বলবেন না, যেটা বলবেন সেটা করবেন না। এটা হচ্ছে রাজনীতি। যদি আপনি তাহলে আপনি স্মার্ট পলিটিশিয়ান। কিন্তু 5ই আগস্ট পরবর্তীতে আপনার এই প্রজন্ম যা চিন্তা করে সেটাই বলে, যা বলে সেটাই করে। এই চিন্তা এবং হচ্ছে বলা এবং কর্মের মধ্যে যদি সিমিলারিটিস না থাকে, তাহলে আপনি অপাংতেও এবং অপ্রাসঙ্গিক হয়ে যাবেন। লাস্ট প্রশ্ন একদম, আওয়ামী লীগের অনেকে খুব নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে, যারা বাংলাদেশে নাই, বিদেশে চলে গিয়েছে, তারা বলছে যে নির্বাচন এপ্রিল থেকে ফেব্রুয়ারিতে এসেছে, আলহামদুলিল্লাহ, এমন কথাবার্তা বলে। মানে আওয়ামী লীগ কেন বিএনপি ক্ষমতায় যাবে সেই অপেক্ষায় রয়েছে? এটা আমি বলতে পারবো না। আওয়ামী লীগের সাথে আমার কোনো যোগাযোগও নাই। আর আওয়ামী লীগ আপনার কে বলছে, কারা বলছে, এই বিষয়ে আমার কোনো দেখি অনেকেই লেখে। হাসনাত কি বলতে পারবেন? আপনার এই বিষয়ে আমার আসলে ধারণা হয় আমার কাছে যেটা মনে হয় যে হয়তো আওয়ামী লীগ ভাবে যে নির্বাচন পরবর্তী সময়ে হয়তো আওয়ামী লীগ ফেরার কোনো হয়তো প্রেক্ষাপট তৈরি হতে পারে। যদি এই প্রেক্ষাপটটা যদি তৈরি হয়, সেটার দায়ভার আমাদের রাজনৈতিক দলগুলো সমন্বিতভাবে নিতে হবে। ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আমরা যারা রয়েছে, সেটার দায়ভার আমাদের নিতে হবে। কারণ আমাদের মধ্যে যেই আমি এটাকে গণতান্ত্রিক মতপার্থক্য যখন আমরা হয়, সেটাকে আমি স্বাগত জানাই। কিন্তু অনৈক্য যখন হচ্ছে, এই অনৈক্যর জায়গাটাই হচ্ছে আওয়ামী লীগকে স্পেস করে দিবে। এখন হয়তো আওয়ামী লীগ ওই সুযোগের অপেক্ষায় রয়েছে যে নির্বাচন পরবর্তী সময়ে আমাদের মতপার্থক্যটা এটা ক্রমশ এটা অনৈক্যের পথে যাবে। অনৈক্য থেকে এটা যদি সংঘর্ষের পথে যায়, তখন সেই জায়গাটায় আওয়ামী লীগ এসে অবস্থান নেবে এবং আওয়ামী লীগ ফেরার প্রেক্ষাপট তৈরি হবে। এবং সেটা যদি হয়ে থাকে, এই ধরনের পরিস্থিতি যদি তৈরি হয়, সামগ্রিকভাবে এর দায়ভার প্রত্যেকটা রাজনৈতিক দলকে নিতে হবে। আমি সর্বশেষ একটা কথা বলতে চাই। একদম 5 সেকেন্ড। হ্যাঁ, আপনি দেখেন 71 সালে জামাতে ইসলামের ভূমিকার কারণে এখনো পর্যন্ত তারা বিতর্কিত। জি। আর এই জুলাই আগস্টে আওয়ামী লীগের যে ভূমিকা, আপনি এখন আওয়ামী লীগ পচা কুমড়ায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ কোনো অবস্থাতেই এই এত দ্রুত রাজনীতিতে ফিরে আসার মতো কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগও নাই। জি। জনগণ কোনোভাবেই এটাকে গ্রহণ করবে না। কেউ যদি আশ্রয় দিতে চায়, তারা জনগণের কাছে শত্রু হবে। সেটির জন্য আমাদের যেটা করা প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের সিভিল সোসাইটি এবং এখন দেখবেন ঢাকা কেন্দ্রিক কালচারাল ফেসিস্ট এলিমেন্টসগুলো আবার রিঅর্গানাইজ হচ্ছে, এবং প্রশাসন এবং হচ্ছে ডিজিএফআই থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্রের যেই নিবর্তনমূলক যে সংস্থাগুলো রয়েছে, তারা আবার অ্যাক্টিভ হচ্ছে। আপনি দেখবেন নগ্নভাবে রাজনীতিতে হস্তক্ষেপ করছে, নগ্নভাবে ফেসিস্ট সিম্প্যাথি ক্যাম্পেইন চালু করেছে। তাদের প্রতি আমাদের সচেতন থাকতে হবে, তারা যেন সমাজে মেইন স্ট্রিমিং না হইতে পারে। যে আমরা প্রত্যাশা করি আপনারা ঐক্যবদ্ধ থেকে দেশের সকল অপশক্তিকে রুখে দেবেন। আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, কথা বলছিলাম দুজন রাজনীতিবিদের সঙ্গে। তার একটি বিষয় একমত ছিলেন যে অনৈক্যকে সুযোগ নিয়ে যাতে দেশে আবার ফ্যাসিবাদ বা স্বৈরাচার ফিরতে না পারে, সেক্ষেত্রে অন্তত দেশের সকল রাজনৈতিক দলগুলো এক কাতারে ঐক্যবদ্ধ থাকবে। আমরা সে প্রত্যাশা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।